আচ্ছা, আমরা আগের দিন এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। যে এখানে লেখা আছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অর্থাৎ সিবিটি, তাই না? আমরা তো অ্যাসেসমেন্টে বসবো সিবিটি অ্যান্ড এ, তার মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো আমরা প্রথমত বুঝতে চেষ্টা করব সিবিটি আসলে কি। সিবিটি উপরে ইংলিশে লেখা আছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং। Competency based training is a training method that focus on developing a specific skill and abilities need to perform a job effectively. যদি বাংলাটা খেয়াল করি আমরা, কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি, আমি আবারও রিপিট করতেছি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি কম্পিটেন্সি বেসড ট্রেনিং কি, তাহলে আপনি বলবেন খুব সুন্দরভাবে এটি এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার উপরে গুরুত্ব দেওয়া হয়। এখন আপনি কোনো কোশ্চেন পড়লে বা ওই কোশ্চেনের ভার মানে সারমর্ম বুঝতে গেলে আপনার পুরো ওই জায়গাটা লাইভে চলে যেতে হবে। আপনি যখন স্কিল ট্রেনিং দিয়েছিলেন, মনে করেন আপনারা কম্পিউটার অপারেশনে ক্লাস করেছিলেন যখন, তখন যেই ট্রেনিংটা দিয়েছিলেন আপনারা, ওই ট্রেনিংটাই হলো মনে করেন কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তার মানে কি, একটা কম্পিটেন্সির উপরে বেস করেই কিন্তু আপনি একটা ট্রেনিং দিয়েছেন। সেই কম্পিটেন্সির নাম হলো কি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটা সিএস এর উপরে বেস করেই কিন্তু আপনাদের স্যার অথবা আপনারা কি করেছেন, ওই প্রশিক্ষণটা নিয়েছেন। তাহলে সেটাই কিন্তু এখানে বলেছে যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং, অর্থাৎ কম্পিটেন্সি বেসড বলতে কি বোঝাচ্ছে, যে একটা কম্পিটেন্সির উপরে ভিত্তি করে যেই ট্রেনিংটা দেওয়া হয় সেটাই কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এখন সেই কম্পিটেন্সি কোনটা, সেই কম্পিটেন্সি হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখন এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি, এটা এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কোনো একটা নির্দিষ্ট কাজ, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা কাজ সঠিকভাবে আপনি খুবই সঠিকভাবে করবেন, কোথাও কোনো ভুল হবে না। তার এটাই বোঝানো হয়েছে যে সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার উপরে গুরুত্ব দেওয়া হয়। তার মানে আপনি সঠিকভাবে পাওয়ার পয়েন্টের কাজটা করতে পারলেন কিনা, সঠিকভাবে এক্সেলের কাজটা করতে পারলেন কিনা, এইটার উপরেই তো আপনার টিচার হোক বা আপনার ম্যাম হোক, এটার উপরে গুরুত্ব দিয়েছে না সবসময় আপনাদের ট্রেনিং সেশনে, অর্থাৎ আপনাদের ক্লাসে দেওয়া হয়েছে না, যে আপনি যেন জি স্যার। কাজটা সঠিকভাবে করতে পারেন। এই যে কাজটা সঠিকভাবে করার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আপনাকে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের আলোকে আপনাকে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, এইটাই কম্পিটেন্সি বেসড ট্রেনিং। সবাইকে ক্লিয়ার সিবিটি এর কাকে বলে? জি স্যার। সিবিটি কাকে বলে সবার ক্লিয়ার? স্যার। জি জি স্যার। এবার স্যার এবার একটা, হ্যাঁ, সবাই একটু এইভাবে রেসপন্স করবেন, তাহলে আমারও ভালো লাগবে। কারণ কি, যেহেতু অনলাইন সেশন, আপনারা যদি আমাকে একটু ফিডব্যাক দেন তাহলে আমারও কিন্তু কথা বলতে, আমারও মনে করি সামনে এগিয়ে যেতে আমার জন্য সুবিধা হয়। এবার এই যে ট্রেনিং, এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ কম্পিটেন্সি বেসড প্রশিক্ষণ দুইটা ওয়েতে হয়। ফর ট্রেইনিস, ফর এমপ্লয়ার্স। এমপ্লয়ার্স কারা? নিয়োগকর্তাদের জন্য। তার প্রশিক্ষণ কি, প্রশিক্ষণ কি, যারা মনে করেন মালিক বা যারা মনে করেন প্রিন্সিপাল বা যারা মনে করেন সুপারভাইজার, তাদের কি ট্রেনিং হয় না? তাদেরও ট্রেনিং হয়। আবার যারা প্রশিক্ষণার্থী, অর্থাৎ যারা স্টুডেন্ট আমরা যাদেরকে চিনি, তাদের কি মনে করেন ট্রেনিং হয় না, মানে প্রশিক্ষণ হয় না? প্রশিক্ষণ হয়ে থাকে। তাহলে এবার যদি বলে হোয়াট আর দ্য বেনিফিট অফ সিবিটি, অর্থাৎ আপনার কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর বেনিফিটটা কি, উপকারিতা আসলে জিনিসটা কি, উপকারিতা কি। এবার যদি বলে যে বেনিফিট অফ, মনে করেন বেনিফিট যদি বলে ট্রেনির ক্ষেত্রে বেনিফিটটা কি, তাহলে এই পাশেরটুকু লিখতে হবে। যদি বলে একজন নিয়োগকর্তার ক্ষেত্রে আপনার বেনিফিটটা কি, উপকারিতা কি, তাহলে এটুকু লিখতে হবে। এখন আমরা এটার পরে দেখি, মনে করেন একটা কম্পিটেন্সি বেসড ট্রেনিং, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ একজন এমপ্লয়িকে কিভাবে বেনিফিট করে। প্রশিক্ষণের প্রয়োজনীয় দক্ষতা ও মান নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া সহজ করা। তার মানে কি, প্রয়োজনীয় দক্ষতা ও মান নির্ধারণ করে নিয়োগ প্রক্রিয়া সহজ করে। এখন আপনি এজ এ মনে করেন একজন এমপ্লয়ার্স, আপনার প্রতিষ্ঠানে আপনি নিয়োগ দিবেন, কিন্তু আপনার কোন ধরনের দক্ষতা প্রয়োজন আপনি নিজেই জানেন না। তাহলে কি আপনি সেভাবে একজন খুব এক্সপার্ট পারসনকে কি আপনি নিয়োগ দিতে পারবেন?
কখনোই পারবেন না। তাহলে এইটা নিয়োগ দিতে গেলে আপনার কি করতে হবে? প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে হবে। আপনার কোন মান, মানে তার ভিতরে কোন মান থাকতে হবে, সেই মান নির্ধারণ করা সম্পর্কে আপনার জানতে হবে। যখনই আপনি আপনার প্রয়োজনীয় দক্ষতা আপনি জানতে পারবেন, তারপরে আপনার মান নির্ধারণ করা জানতে পারবেন, তখনই কিন্তু আপনি নিয়োগ প্রক্রিয়াটা সহজ করতে পারবেন। বিষয়টা এরকম না? তার মানে একজন আপনি মালিক হিসেবে কিন্তু আপনার যখন আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন তখন কিন্তু কাউকে নিয়োগ দেওয়া কিন্তু আপনার জন্য সহজ হয়ে যায়। বিষয়টি এরকম কি না? জি স্যার। তারপরে মনে করেন আপনি একটা এসটিপির একজন ওনার। এসটিপি বলতে মনে করেন কোনো একটা যেখানে ট্রেনিং প্রোভাইড করা হয় সেই প্রতিষ্ঠানের আপনি একজন ওনার। এখন এই ওনার হিসেবে আপনার তো পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা করতে হবে না? পরিকল্পনা প্ল্যানিং করতে হবে, বাস্তবায়ন করতে হবে, মূল্যায়ন করা, যে আমার কোন ক্লাসে, মানে কোন অকুপেশনে কিভাবে ক্লাস নিচ্ছে, কিভাবে ক্লাস হচ্ছে, সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, আমি যেটা পরিকল্পনা করেছিলাম ওইটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা আপনি কখন বুঝতে পারবেন, কখন আপনি এটা মনে করেন এটার সঠিক আউটপুট আপনি পাবেন? যখনই আপনার এর উপর একটা প্রশিক্ষণ দেওয়া থাকবে। তাই এখানে বলেছে প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন করা। যখনই আপনি সিবিটি প্রশিক্ষণ নেবেন তখন আপনার বেনিফিটের ভিতরে এই একটা থাকবে যে প্রশিক্ষণ কার্যক্রম পরিকল্পনা করতে পারবেন, আপনি বাস্তবায়ন করতে পারবেন, মূল্যায়নও করতে পারবেন। এই একটা বিষয়। তারপরে একজন এমপ্লয়ার্স হিসেবে আপনি আরও বেনিফিট পাবেন এখানে, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি। আপনি আপনার যদি সিবিটিএ ট্রেনিং আপনার থাকে তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। আপনি মনে করেন আপনার ট্রেনিং, মানে এসটিপিতে একটা রুম আছে, কিন্তু এই একটা রুমে মনে করেন এনএসডি এর রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাই বসতে পারে না। তো সেক্ষেত্রে যদি আপনার প্রশিক্ষণের সঠিক একটা ধারণা আপনার ভিতরে থাকে, আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হন তখন আপনি কি করতে পারবেন? আপনার প্রশিক্ষণের সক্ষমতা আপনি বৃদ্ধি করতে পারবেন, যে আসলে কোন সক্ষমতা আমার প্রয়োজন। তখন এটা তো আপনি তখনই জানতে পারবেন যখন আপনার প্রশিক্ষণ আপনি প্রাপ্ত হবেন। তারপরে কর্মীদের দক্ষতা উন্নয়ন করা। আপনার ভিতরে যদি প্রশিক্ষণ না থাকে, আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হন, তাহলে কি একজন কর্মীকে আপনি দক্ষতা উন্নয়ন করতে কি সাহায্য করতে পারবেন? কখনোই পারবেন না। না স্যার। কখনোই পারবেন না। এই জন্য আপনি যখন প্রশিক্ষণ প্রাপ্ত হবেন, কোন কর্মীর দক্ষতা উন্নয়ন করতে হবে, কোন কর্মীর আরও ডেভেলপ করতে হবে, এটা কিন্তু সুন্দর একটা ফিডব্যাক আপনি দিতে পারবেন। কিন্তু আপনার ভিতরেই প্রশিক্ষণ নাই, আপনি নিজেই প্রশিক্ষণ প্রাপ্ত না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানে যেই কর্মী থাকবে বা যেই টিচার থাকবে, যেই ট্রেনার থাকবে, তাকে কিন্তু আপনি কোনো ফিডব্যাক দিতে পারবেন না। বুঝতে পেরেছি এটা? জি স্যার। যে দক্ষতাগুলো উন্নয়ন করা প্রয়োজন তা নির্দিষ্টভাবে চিহ্নিত করা। দেখেন, মোট কথা হলো আপনি একজন মালিক, আপনার ওই প্রতিষ্ঠানে অনেকজন শিক্ষক আছে, আপনার কি করতে হবে কি না করতে হবে সেটা সম্পূর্ণ আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হন তখনই বুঝতে পারবেন। যে দক্ষতাগুলো উন্নয়ন করা প্রয়োজন তা নির্দিষ্টভাবে চিহ্নিত করা। এখন আপনার ভিতরে কোনো প্রশিক্ষণই নাই, আপনি জানেনই না যে কিভাবে এখানে প্রশিক্ষণ দিতে হয়, তখন কি আপনি করতে পারবেন যে আপনার কোন দক্ষতাগুলো উন্নয়ন করতে হবে এগুলো কি আপনি চিহ্নিত করতে পারবেন? কখনোই পারবেন না। যদি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হন তখনই আমি এগুলো চিহ্নিত করতে পারবো যে আমার আসলে এখানে ডেভেলপমেন্ট করা দরকার, এটা আমার বাদ দেওয়া দরকার, বা এটা আমার ইমপ্রুভ করা দরকার। তাহলে একজন এমপ্লয়ি হিসেবে মানে মানে সিবিটি এর ট্রেনিং করাটা কতটা বেনিফিট, এটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা 4টা পয়েন্ট কি লিখতে পারবো? জি স্যার। জি স্যার। সবাই রেসপন্স করবেন, না বুঝলে কথা বলবেন। আপনারা মনে করেন ওই যে ক্লাসে ঢুকে তারপরে ডিম বাজতে চলে যাবেন, তা হবে না। তারপরে ফর ট্রেনিং, আপনি সিবিটি ট্রেনিং একজন প্রশিক্ষণার্থীতে কিভাবে বেনিফিট করে, কিভাবে তার উপকার করে, নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা আয়ত্ত করতে সহায়তা করা। তাহলে কি প্রশিক্ষণ যখন আপনি নেন তখন কি হয়, আপনি নির্দিষ্ট কোনো কাজের উপর দক্ষতা আয়ত্ত করতে আপনার জন্য সহজ হয়। বিভিন্ন কর্মস্থলে ব্যবহারযোগ্য, স্থানান্তরযোগ্য দক্ষতা চিহ্নিত করা। তার মানে বিভিন্ন কর্মস্থলে আপনি কি করতেছেন, ব্যবহারযোগ্য বা স্থানান্তরযোগ্য দক্ষতা চিহ্নিত করা। তার মানে আপনার কোন কর্মসংস্থানে কোন ধরনের কাজ দরকার, কোন ধরনের দক্ষতা প্রয়োজন, এটা কিন্তু আপনি সহজে চিহ্নিত করতে পারবেন যখন আপনি প্রশিক্ষণ নেবেন অ্যাজ একজন স্টুডেন্ট বা ট্রেইনি হিসেবে। প্রশিক্ষণ থেকে কর্মক্ষেত্রে সহজে প্রবেশ এবং শ্রম বাজারে চলাচল সহজ করা। তার মানে কি,
আপনার প্রশিক্ষণ থেকে আপনি যখন প্রশিক্ষণ নিচ্ছেন তখন কিন্তু আপনি এটাও একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে আমি এই প্রশিক্ষণটা নেওয়ার পর আমি কোথায় ঢুকবো বা আমি কি কি কাজ করতে পারবো। তাহলে আপনি একটা কর্মক্ষেত্রে সহজে ঢোকার একটা মনে করেন মনোভাবনা চলে আসতেছে বা একটা ওরকম একটা ফিলিংস চলে আসতেছে। আবার শ্রম বাজার বলতে বোঝাচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে মনে করেন চলাচল বা ওই জায়গায় ঢোকার জন্য আপনার রাস্তাটা আরো সহজ করে তোলে। তাহলে এই একটা পয়েন্ট হতে পারে। আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বীকৃতি মানে অ্যাক্রিডিটেশন পেতে সহায়তা করা। তার মানে আপনি যখন প্রশিক্ষণ নিবেন তখন আপনি সার্টিফাইড হবেন। সার্টিফাইড হবেন মানে আপনাকে সার্টিফিকেট দিবে সরকার থেকে। তো সরকার থেকে যখন আপনাকে সার্টিফিকেট দিবেন তখন আপনাকে কি করলো স্বীকৃতি দিল। স্বীকৃতি মানে কি অ্যাক্রিডিটেশন দিল। অ্যাক্রিডিটেশন যখনই আপনি পাবেন ওই সার্টিফিকেটের উপরে বেস করে আপনি কিন্তু বিভিন্ন জবে আপনি ঢুকতে পারলেন। সেজন্য এখানে বলা আছে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বীকৃতি অর্থাৎ অ্যাক্রিডিটেশন পেতে সহায়তা করা। আমরা কি বুঝতে পেরেছি এটুকু বেনিফিটটুকু কি বুঝতে পেরেছি সিভিটি ট্রেনিং এর? জি স্যার। সমস্যা সমস্যা আছে কারো? না স্যার। যার বাংলা প্রয়োজন বাংলা পড়বেন, যার ইংলিশ প্রয়োজন ইংলিশ পড়বেন। বাংলা আমি জাস্ট বুঝাই দিয়েছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এরপরে আপনারা ভালো করে এটা পড়বেন। ইংলিশও দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, যার যেটা মনে চায় তাই পড়বেন। কিন্তু কথা হলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কোনো মুখস্থ করা যাবে না। ক্লিয়ার? এবার আমরা একটু দেখি কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। একটু আগে আমরা শিখেছি কি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আর আমরা তো মনে করেন অ্যাসেসমেন্টে বসবো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মানে তার মানে দুইটাই। এবার যদি একজন অ্যাসেসর আপনাকে বলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং কি, আমাকে অর্পি বলেন তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং কাকে বলে? জি স্যার। কম্পিটেন্সি বেসড ট্রেনিং কাকে বলে? স্যার ওই যে কোন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ট্রেনিংটা দেওয়া হয়। না মানে কম্পিটেন্সি বেসড স্কিল তো হচ্ছে যে স্কিল নলেজ আর অ্যাটিটিউড স্যার গুলো গেছে। হ্যাঁ এটাই সমস্যা, আপনার প্রথম অ্যান্সারটাই কারেক্ট ছিল, ওর সাথে একটু সংযোজন করলে হয়ে যেত। কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কি করা হয় ইন্ডাস্ট্রির মান রক্ষা করে বা ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করে কোনো প্রশিক্ষণ পরিচালনা করা হয় বা কোনো প্রশিক্ষণ প্রদান করা হয়। এটুকু বললেও হয়ে যাবে। আপনার কথাটা আমি একটু সংযোজন করে বললাম বা এখানে সঠিক সুন্দরভাবে লেখা আছে। এখানে যদি আপনি খেয়াল করেন এখানে সুন্দরভাবে লেখা আছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার উপরে গুরুত্ব দেয়। যেটাই বলেন সেটাই হবে। সিয়াম স্যার, সিয়াম স্যার আছেন? জি স্যার। স্যার বলেন তো কম্পিটেন্সি বেসড ট্রেনিং কাকে বলে? কম্পিটেন্সি বেসড ট্রেনিং জি এটা হচ্ছে এমন একটা প্রশিক্ষণ পদ্ধতি যেখানে নির্দিষ্ট কাজ সঠিকভাবে বা সফলভাবে করার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন করা বা দক্ষতা গড়ে তোলা। গুড, খুব সুন্দর। আচ্ছা বৃষ্টি, বৃষ্টি বলেন। জি স্যার। বলেন। স্যার আমার তো মুখে বলতে সমস্যা। স্যার এটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে স্যার নির্দিষ্ট কোনো কাজ স্যার হয় না। হবে না বলে কোনো শব্দ নেই, দ্রুত বলেন। এটা আশা করিনি কিন্তু আপনার কাছ থেকে। আবির স্যার বলেন। আসতেছে না। স্যার আমি আবির স্যার, স্যার স্যার বলেন। স্যার কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এটা নাকি সিভি কম্পিটেন্সি বেসড ট্রেনিং, কম্পিটেন্সি বেসড ট্রেনিং ও কম্পিটেন্সি বেসড ট্রেনিং দেখে বলবেন। না স্যার বলতেছি স্যার। তাহলে পিটিশটা উল্টালেন কেন? স্যার আমার তো এখানে লেখা নাই সিবিটিটা। তাহলে পিটিশটা উল্টালেন কেন? আমি খুঁজছি যে পাই কিনা কিন্তু নাই স্যার আমার লেখা এটা। হ্যাঁ তাহলে খোঁজার দরকার কি বলেন। স্যার আমারও ওইভাবে মনে হয় সিবিটি মনে হয় বলতেছি স্যার সিবিটির স্কিলস নলেজ
এই যে ক্লাস এতটা এমন ভাবে খেয়াল করতেছেন যে ভুলে যাচ্ছেন। আমি অল্প একটু শেষ করে নিচে আসছি, তাহলে এখানে ভুলে যাওয়ার কি আছে? ক্লাসে ভালো করে কনসালটেশন রাখেন। জি স্যার। ঘুমালে কাজ হবে না, অনলাইন ক্লাসে ঘুমালে কাজ হবে? না স্যার। তাহলে অনলাইন ক্লাসে ঘুমালে কাজ হবে না। সবাই আমি কিন্তু প্রশ্ন করবো, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার দেখেন সিভিডি, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অর্থাৎ কি? মূল্যায়ন করা। তাহলে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট জব রোল বা শিক্ষার লক্ষ্য অনুযায়ী একজন ব্যক্তির স্কিল, নলেজ এবং অ্যাবিলিটি মূল্যায়ন করা হয়। আপনি এটুকু দিয়ে জাস্ট নিজের কনসেপ্টটা নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিয়ার করবেন, তারপরে নিজের মতো করে যদি সংখ্যা বানান কোনো সমস্যা নেই। তাহলে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি? এমন একটি মূল্যায়ন পদ্ধতি, বা আপনি বলতে পারেন এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ কি সিএস মেনে কোনো নির্দিষ্ট জবের জন্য কোনো ব্যক্তির স্কিল, নলেজ এবং অ্যাবিলিটি মূল্যায়ন করা হয়। আপনি এই প্রশ্নটার যখন সংখ্যা খুঁজবেন তখন অটোমেটিকভাবে আপনি আপনার অ্যাসেসমেন্টে চলে যাবেন। আপনার অ্যাসেসমেন্টে কোন প্রক্রিয়াতে হয়েছিল? আপনার অ্যাসেসমেন্টে কিন্তু একজন অ্যাসেসর আপনার মূল্যায়ন করতে এসেছিল। ওই অ্যাসেসর কিন্তু মনে করেন একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএস এর উপরে বেস করে আপনার ভিতর থেকে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড অথবা অ্যাবিলিটি কিন্তু মূল্যায়ন করেছে। নলেজ মনে করেন কিভাবে মূল্যায়ন করেছে? লিখিত পরীক্ষার মাধ্যমে বা অ্যাসেসমেন্টের মাধ্যমে। আর আপনার স্কিল কিভাবে মূল্যায়ন করেছে? আপনার ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে। এবং আপনার অ্যাবিলিটি বা অ্যাটিটিউডটা কিভাবে করেছে? আপনার কাজের সক্ষমতার উপরে বেস করে কিন্তু মূল্যায়ন করেছে। তাহলে কি সিবিএ কি? কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএস অনুযায়ী বা সিএস মেনে নির্দিষ্ট কোনো জবের শেখানোর নির্দিষ্ট কোনো জব বা শেখার লক্ষ্য অনুযায়ী একজন ব্যক্তির থেকে নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি মূল্যায়ন করা হয়। আমি কি এটা বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাচ্ছি। পারফরমেন্স বেসড স্যার এডুকেশন। স্যার এটা আরেকবার একটু বললে ভালো হতো। অবশ্যই। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, আমি আবারও রিপিট করতেছি, এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো এসএসসির ভিতর থেকে নলেজ, স্কিল এবং অ্যাবিলিটি মূল্যায়ন করা হয়। সেই প্রক্রিয়াকেই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট বলে। তার মানে কি? কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি? এটি একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে একজন এসএসসি, কেন বললাম? যে পরীক্ষা দিতে যায় টেকনিক্যাল সাইটে তাকে কি বলে? এসএসসি বলে। কি বলে? এসএসসি। সে অ্যাসেসমেন্ট দিতে যায় কি? কে দিতে যায়? একজন এসএসসি দিতে যায়, অর্থাৎ পরীক্ষার্থী দিতে যায়। যেখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ সিএস মেনে বা সিএস অনুযায়ী কোনো এসএসসির ভিতর থেকে নির্দিষ্ট কোনো কাজের জন্য স্কিল, নলেজ এবং অ্যাবিলিটি মূল্যায়ন করার প্রক্রিয়াকেই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট বলা হয় বা বলে। সিয়াম স্যার, ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা তো যে স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড এটাও তো বলতে পারি না? হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ঠিক। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন আপনারা। এখানে অ্যাবিলিটিও বলতে পারেন। অ্যাবিলিটি দিয়ে সাধারণত বোঝানো হচ্ছে যে আপনার সক্ষমতা, আর অ্যাটিটিউড দিয়ে বোঝানো হয়েছে আপনার আচরণবিধি। তো আপনি অ্যাবিলিটিও বলতে পারেন, আচরণবিধিও বলতে পারেন। কারণ কি, একজন অ্যাসেসর আপনার অ্যাসেসমেন্টে যে আপনার কেএসএটাই মূল্যায়ন করে, কেএসএ মূল্যায়ন করেই আপনার কম্পিটেন্সিটা নির্ধারণ করা হয়। ঠিক আছে? তো অ্যাবিলিটিটাও বলতে পারেন, তারপরে আপনি অ্যাটিটিউডও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার ঠিক আছে। পারফরমেন্স বেস এডুকেশন বলতে কি বুঝি আমরা? তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ আউটকাম বেস এডুকেশন। এটাকে কি বলে? দেখেন, খুবই সুন্দরভাবে এই ফুল ফর্মগুলো মনে রাখবেন। এখানে কি লেখা আছে? আউটকাম বেস এডুকেশনের ফুল ফর্ম কি? সরি, শর্ট ফর্ম কি? ওবিই। এবার যদি আপনাকে বলে ওবি এর ফুল ফর্ম কি? আউটকাম বেস এডুকেশন। ইট অলসো মেজার দ্য নলেজ অ্যান্ড স্কিল ইন দ্য কন্টেক্সট অফ প্র্যাকটিক্যাল টাস্ক। যদি বাংলাটা আমরা বোঝার চেষ্টা করি, এটি ব্যবহারিক কাজের পরিপ্রেক্ষিতে জ্ঞান এবং দক্ষতা পরিমাপ করে।
মানে মোট কথা পারফরমেন্স বেস এডুকেশন হলো আপনার পারফরমেন্সের উপরে বেস করে যে শিক্ষা কার্যক্রমটা করা হয় বা তৈরি হয় সেটাকেই বলে পারফরমেন্স বেসড এডুকেশন। দেখেন এখানে কিন্তু সঠিকভাবে বলে দিয়েছে এটি ব্যবহারিক কাজের পরিপ্রেক্ষিতে। তার মানে কি ব্যবহারিক বলতে কি বোঝানো হয়েছে, প্র্যাকটিক্যাল যে কাজটা করতেছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে জ্ঞান এবং দক্ষতা পরিমাপ করে বা পরিমাপ করা হয়। আমি কি বোঝাতে পেরেছি? আপনি যে কাজটা করতেছেন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল যে কাজটা করতেছেন সেই কাজের পরিপ্রেক্ষিতে, তার মানে কি ওই কাজের উপরে বেস করে যে জ্ঞান এবং দক্ষতা পরিমাপ করা হয় তাকেই পারফরমেন্স বেসড এডুকেশন বলা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এবার কিন্তু আমরা যেই কাঙ্ক্ষিত আমাদের অ্যাসেসমেন্ট বা কাঙ্ক্ষিত আমরা যে এখন এই যে একত্রিত হয়েছি, এই একত্রিত আমাদের মূলত হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তার মানে আমরা যে পরীক্ষাটা দিব বা অ্যাসেসমেন্টটা দিব কিছুদিন পরে, এটা হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, তাই না? তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা শিখেছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং কাকে বলে, তারপরে শিখেছি কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কাকে বলে। এবার আমরা সম্মিলিতভাবে শিখব কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাকে বলে। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কাকে বলে আমরা যদি বাংলা সংজ্ঞাটা এখানে খেয়াল করি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট দ্য সিবিটি অ্যান্ড এ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন সার্টিফাইড অ্যাসেসর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রমাণ মানে কি এভিডেন্স সংগ্রহ করে এবং সেই প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করে যে প্রার্থী কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। তার মানে কি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট আসলে কি? এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সার্টিফাইড একজন অ্যাসেসর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করে এভিডেন্স সংগ্রহ করে। এভিডেন্স কিভাবে সংগ্রহ করে? এভিডেন্স সংগ্রহ করে মনে করেন আপনারা রিটেন টেস্ট দিয়েছেন না, তার মানে কি রিটেন পরীক্ষা দিয়েছেন, রিটেন পরীক্ষা দেওয়ার পরে আপনি কিন্তু খাতাটা কিন্তু অ্যাসেসর কিন্তু কি করেছে আপনার কাছে সংগ্রহ করেছে, তাহলে এইটা একটা কি এভিডেন্স। আবার আপনি কি করেছেন প্র্যাকটিক্যাল কাজ করার পরেও কারো কাজটা কিন্তু পেন ড্রাইভে নিয়ে নিয়েছে অ্যাসেসর, তাহলে ওই একটা এভিডেন্স। আবার আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করেছেন তখন কিন্তু অবজারভেশন চেকলিস্টে অ্যাসেসর টিক মার্ক করেছে যে আপনি আসলে কাজটা নিজে করেছেন নাকি অন্য কেউ করে দিয়েছে, তাহলে এই একটা আপনার এভিডেন্স মানে কি প্রমাণ যে আসলে কাজটা আপনি নিজেই করেছেন। আবার যখন আপনি ভাইভা অ্যাসেসমেন্ট দিয়েছেন, ভাইভা অ্যাসেসমেন্টে কিন্তু টিক মার্ক সে দিয়েছে, তার মানে ওই কোশ্চেনটা আপনি পেরেছেন, তখন এই একটা কিন্তু প্রমাণ। তাহলে এই প্রমাণের উপরে বেস করে কিন্তু কি করেছে একজন অ্যাসেসর আপনাকে কম্পিটেন্ট অথবা নট ইয়েট করেছে। তাহলে এবার যদি বলে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কি, তাহলে আমরা কি বলবো এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন সার্টিফাইড, অবশ্যই এটা তিনি সার্টিফাইড হতে হবে। সার্টিফাইড কখন হবে? যখন আপনারা কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনারা প্রাইম মিনিস্টার অফিস থেকে সার্টিফাইড একজন অ্যাসেসর হয়ে যাবেন। তো সার্টিফাইড একজন অ্যাসেসর যখন ইন্ডাস্ট্রি ডিটারমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রমাণ সংগ্রহ করে এবং সের ভিত্তিতে আপনাকে কম্পিটেন্ট বা নট ইয়েট করে, সেটি হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। সবাইকে বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সমস্যা আছে কারো? জি স্যার, ক্লিয়ার। না স্যার। আচ্ছা, আমরা আরেকটার সঙ্গে এখানে খেয়াল করি, এটি একটি প্রশিক্ষণ বা মূল্যায়ন পদ্ধতি। কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট কি? এটি একটি প্রশিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতি যেখানে নির্ধারিত কম্পিটেন্সিস বা পারফরমেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন ব্যক্তির অ্যাবিলিটি, স্কিল এবং নলেজ পরিমাপ করা হয়। আপনি যদি খেয়াল করেন আপনি যখন অ্যাসেসমেন্ট দিয়েছেন তখন একজন অ্যাসেসর কি করেছে নির্ধারিত কোনো মাপকাঠির আন্ডারে কিন্তু আপনার অ্যাসেসমেন্ট নিয়েছে। আপনাকে কি বলেছে? আপনি কম্পিউটারের মনে করেন কাজ করতে গেছেন, আপনাকে কি বলছে যে মাটি কাটার সময় আপনার কোন দিকে লক্ষ্য করতে হবে? না স্যার। হ্যাঁ স্যার। তার মানে অবশ্যই একটা নির্ধারিত বা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্পেসিফিক স্ট্যান্ডার্ডের উপরে বেস করেই কিন্তু আপনার পরীক্ষাটা হয়েছে। তো ওই পরীক্ষার ভিতর থেকে একজন অ্যাসেসর কি আপনার ভিতরে জাজ করছে যে আপনার ভিতরে স্কিল আছে কিনা, নলেজ আছে কিনা এবং অ্যাটিটিউড আপনার সুন্দর আছে কিনা। যখনই আপনার এই তিনটা পরিমাপ করা হয়েছে সুন্দরভাবে তখনই কিন্তু আপনি কি হয়েছেন, আপনার কিন্তু কম্পিটেন্সি অর্থাৎ আপনার কোন নট ইয়েট বা কম্পিটেন্ট প্রদান করেছে, তাই না? সেই কথাটাই কিন্তু এখানে ভাঙায় বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মূলত একজন ব্যক্তি কি করতে পারে তার উপরে গুরুত্ব দেয়, শুধু সে কি জানে তা নয়।
তার মানে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারেন যে আমি মনে করেন ওয়েল্ডিং এর কাজ পারি, আমি ইলেকট্রিক্যালের কাজ পারি, আমি কম্পিউটারের কাজ পারি, আমি ঝগড়া করতে পারি, অনেক কিছু আমি পারি। কিন্তু মনে করেন আপনার মূলত একজন ব্যক্তি কি করতে পারে তার উপরে গুরুত্ব দেওয়া হয়। তার মানে আপনি সবকিছু জানতে পারেন কিন্তু আসলে আপনি কোন কাজটা ঠিকভাবে করতে পারেন সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়। তা এটি বাস্তব জীবনের দক্ষতা ও কাজের পারফরমেন্সকে গুরুত্ব দেয়, শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানকে নয়। কারণ ওই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট শুধুমাত্র আপনার তাত্ত্বিক অর্থাৎ লিখিত জ্ঞানকে কিন্তু আপনাকে প্রায়োরিটি দেয় না। এখানে কিন্তু আপনাকে লিখিত জ্ঞানের পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল কাজেও কিন্তু আপনার কি হতে হয়, খুবই দক্ষ হতে হয়। যখনই আপনি লিখিত জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজেও খুবই দক্ষ হতে পারেন, তখনই কিন্তু আপনার সঠিক কম্পিটেন্সিটা বের হয়ে আসে। এই সঠিক কম্পিটেন্সিটা বের হওয়ার জন্যই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট নেওয়া হয়। সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। কারো সমস্যা জি আছে স্যার। কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট সম্পর্কে? না স্যার। সবাই রেসপন্স করবেন। না তো সমস্যা নেই স্যার। আচ্ছা, এবার আমরা এটা বুঝি ইকুইটি পলিসি ফর বাংলাদেশ টিবেট সেক্টর। টিবেটের ফুল ফর্ম কি, সবাই এটা বলেন তো? টেকনিক্যাল, ভোকেশনাল, এডুকেশনাল এডুকেশন ট্রেনিং। টেকনিক্যাল, ট্রেনিং। ভোকেশনাল, এডুকেশন এন্ড ট্রেনিং। গুড। তাহলে বাংলাদেশে টিবেট সেক্টরের জন্য ইকুইটি পলিসি হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011 14 নম্বর অধ্যায়ে, আমি এখানে একটু ডিটেলসে লিখেছি যেহেতু আপনারা এটা করবেন, এটা একটু পড়ে নিন, এটা অতটা ইম্পর্টেন্ট না। তবে যেহেতু টিবেট সেক্টরে আছেন, টিবেট সেক্টরের এই নীতিটা একটু পড়ে রাখবেন, কারণ কি নীতিটা পড়লে আপনার অনেক কিছু ক্লিয়ার হবে। তবে এটা গুরুত্বপূর্ণ না, তবে আপনারা একটু দেখে নিন, আমি এটা পড়লাম না। এবার দেখি আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ, এটা আমরা কিন্তু পড়েছি, আমরা যখন গোল্ডেন রুলস পড়েছি তখন কিন্তু আমরা আন্ডার রিপ্রেজেন্টেড যে গ্রুপ থাকে আমাদের সেটা কিন্তু আমরা পড়েছি। এবার আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ কারা? পিপল উইথ লো লিটারেসি বা লো লেভেল অফ এডুকেশন, ঠিক আছে? নিম্ন মনে করেন শিক্ষাগত যোগ্যতা জনগোষ্ঠী, মনে করেন নিম্ন শিক্ষাগত যোগ্যতা জনগোষ্ঠী কারা হতে পারে? নিম্ন শিক্ষাগত যোগ্যতা জনগোষ্ঠী কারা হতে পারে? মনে করেন স্যার, আপনারা আপনারা এসে গেছেন কখনো, দেখেছেন ওই পাহাড় পর্বতের দিকে, ওই দিকে নাম যেন কি ভুলে গেলাম, খাগড়াছড়ি দেখেছেন? পার্বত্য অঞ্চল। পার্বত্য আমি অঞ্চল। বলতে চাইছিলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে হ্যাঁ হ্যাঁ, ওইসব দিকে। তাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটা তফাৎ আছে নাকি একই রকম? তফাৎ আছে। তফাৎ আছে স্যার। অনেকটা তফাৎ আছে। তাহলে এই যে ওই ধরনের যে জনগোষ্ঠীগুলো থাকবে তারা হলো পিপল উইথ লো লেভেল অফ এডুকেশন। ওকে, তারপরে মনে করেন আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের ভিতরে আর কারা কারা আছে? নারী আছে, তার মানে ওমেন। তারপরে পার্সোনাল ডিসেবিলিটি পার্সন, পার্সোনাল উইথ ডিসেবিলিটি পার্সন বলতে মনে করেন যার হাত নাই, যার পা নাই, যারা চোখে কম দেখে, তারা হলো পার্সোনাল ডিসেবিলিটি পার্সন। তাহলে এরা কি আছে? আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপের ভিতরে আছে। আমরা কিন্তু এটা গোল্ডেন রুলসের ভিতরে পড়েছি, ঠিক আছে? তারপরে আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো দেখেন রুরাল কমিউনিটিস। তাহলে রুরাল কারা? মনে করেন গ্রামীণ জনগোষ্ঠী, ওই যে প্রত্যন্ত অঞ্চলের খুবই মনে করেন শিক্ষাগত যোগ্যতা ওই রকম কোনো কিছু নাই, কোনো স্কুল কলেজের কোনো মনে করেন দেখা যায় না, খুব এরকম কিছু অঞ্চল আছে না এখনো বাংলাদেশে, বিশেষ করে পাহাড়ি পর্বতে এটা দেখা যায়। তাহলে ওই ধরনের লোকরাও কি হতে পারে? আন্ডার রিপ্রেজেন্টেড একটা গ্রুপ হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তারপরে দেখেন লেস ডেভেলপ এরিয়া, মনে করেন সব থেকে স্বল্প উন্নত মানে এলাকা, যেখানে মনে করেন কোনো উন্নতির কোনো ছিটাফোটাও নাই, কোথাও কোনো স্কুল কলেজ কোনো কিছু নাই, কোনো ট্রেনিং সেন্টার কোনো কিছু নাই, সেখানেও মনে করেন সেই জায়গার জনগোষ্ঠীও কি হতে পারে? আমাদের আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপ হতে পারে। তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল নিড বা আমাদের তাদের জন্য যত সহায়তা এগুলো কিন্তু আমরা প্রদান করতে পারি। তাহলে এবার যদি আপনাকে বলে যে আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের ভিতরে কারা আছে, এখানে আরেকটা অ্যাড করতে পারেন যে লো লিটারেসি নিউমেরিসি পারসন, যাদের অক্ষর জ্ঞান সক্ষমতা কম, ঠিক আছে? এটা আমরা অ্যাড করে দিতে পারি। সবার ক্লিয়ার এটা? ক্লিয়ার স্যার আচ্ছা, একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই বলেন, কি কোশ্চেন?
স্যার নারীরা কিভাবে অনগ্রসর শ্রেণী হয়? আমাদের প্রধানমন্ত্রীও তো নারী ছিল স্যার। আচ্ছা, এখন এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন যে নারীরা কিভাবে অনগ্রসর শ্রেণী কিভাবে হয়। আপনি যদি দুই একজনের কথা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আমাদের দেশের নারীদের মনে করেন খুব বড় একটা অংশ হলো, মনে করেন তাদেরকে সবাই কি করে পিছিয়ে রাখতে চায়। ঠিক আছে, তাদেরকে সবাই পিছিয়ে রাখতে চায়। তো সেক্ষেত্রে মনে করেন এটা ঠিক কথা যে পিছায় রাখতেছে মুখে মুখে, কিন্তু সবচেয়ে এগিয়ে তো নারীরাই। হ্যাঁ, এখন মনে করেন এটা বইতেও তাই, যেভাবে আছে সেভাবে তো লিখতে হবে, আর কিছু বলার নাই। তবে তাদের অধিকার নিশ্চিত করার জন্য এটা একটা পয়েন্ট, মনে করেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে এখানে। তো সেক্ষেত্রে কারণ কি তাদের অধিকার থেকে অনেক জায়গা অনেকভাবে তারা বঞ্চিত। তো সেক্ষেত্রে নারীরা কি হতে পারে, আমাদের আন্ডার রিপ্রেজেন্টেটিভ গ্রুপের ভিতরে পড়বে, কারণ কি তাদের অধিকার নিশ্চিত করার জন্যই এটা সবার আগে আমরা রাখবো। জি স্যার। আচ্ছা, এবার দেখি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি মানে কি এনএসডিএ, প্রাইম মিনিস্টার অফিস যেটাকে আমরা বলি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আপনারা কিন্তু এখানে একটা আইন বা সনের নাম লেখা আছে, এটা আমরা একটু পড়ে নেব। এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির একটা আসলে কি, ঠিক আছে, এই একটা আসলে কি আমরা বোঝার চেষ্টা করি, বা আইন বা মূল কাজটা কি এদের। আমরা যদি এখানে খেয়াল করি, জাতীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা পূর্বাভাস এবং খাতভিত্তিক দক্ষতা তথ্য ভান্ডার প্রতিষ্ঠা করা। তারপরে লেখা আছে পেশার পূর্ব অভিজ্ঞতা স্বীকৃতি প্রদান করা। দেখেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু আরপিএল প্রশিক্ষণ প্রদান করে। আরপিএল প্রশিক্ষণ পদ্ধতি কি, মনে করেন আপনি খুব ভালো করে একটা কাজ পারেন কিন্তু ওটা কোনো সার্টিফিকেট নাই, ওই সার্টিফিকেট নেওয়ার জন্য কি আমরা আরপিএল অ্যাসেসমেন্ট দিই না? জি স্যার। যে আরপিএল অ্যাসেসমেন্ট, সেক্ষেত্রে বলছে পেশার পূর্ব অভিজ্ঞতা স্বীকৃতি প্রদান করা। তাহলে আপনার কোন একটা পেশার পূর্ব অভিজ্ঞতা আছে কিন্তু তার স্বীকৃতি নাই, কিন্তু সেই স্বীকৃতি প্রদান করে কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু করে। দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সকল প্রকল্প কর্মসূচি পরিবীক্ষণ ও সমন্বয় সাধন করে। তার মানে কি দক্ষতা উন্নয়ন করে, এরকম যত প্রজেক্ট আসে সব প্রজেক্টের কি করে, মনে করেন পরীক্ষা করে কিভাবে করলে ভালো হবে, তারা কিন্তু এর জন্য সহায়তা করে। প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন এবং পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা গ্রহণ করা। প্রশিক্ষণের কিভাবে মান উন্নয়ন করতে হয়, কিভাবে সনদায়ন করতে হয় এবং পারস্পরিক কিভাবে স্বীকৃতির ব্যবস্থা গ্রহণ করা হয়, তারাও কিন্তু এনএসডিএ করে থাকে। শিল্প দক্ষতা পরিষদ গঠন এবং সহায়তা প্রদান করে। তার মানে কি ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী তারা একটা প্রশিক্ষণ প্রদান করে এবং সহায়তা প্রদান করে। শিল্প সংযুক্তিকরণ শক্তিশালী করা, তার মানে কি কোনো শিল্পকে একটা শিল্পর সাথে, আপনার শিল্প বলতে কোনো ইন্ডাস্ট্রির সাথে আপনার প্রশিক্ষণকে কি করতেছে, সংযুক্তকরণ করতেছে এবং এর মাধ্যমে আপনার ওই প্রশিক্ষণকে শক্তিশালী করে তুলতেছে। সবাই কি বুঝতে পেরেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির অ্যাক্ট কি, মানে মূল কাজ কি? এবার বলবেন। হ্যাঁ, বলেছে যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির মূল অ্যাক্ট, মূল কাজটা কি, মূল কাজটা এখানে বাংলায় লেখা আছে, যেটা আমি একটু আগে পড়লাম। তারপর এখানে লেখা আছে আইএসসি কি। আইএসসি মানে কি, আইএসসির ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। আইএসসির ফুল ফর্ম কি, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। আইএসসির মূল কাজটা কি, আইএসসির মূল কাজটা হলো আপনার আপনার যেই কি বলে এটা প্রশিক্ষণ পদ্ধতি বা প্রশিক্ষণ কি বলে এটাকে, প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হলে আইএসসি স্কিল কাউন্সিল কি করে, কাজ করে। সরকারি চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ নিম্নরূপ ও শিল্প সংযোজন জোরদার করার লক্ষ্য সেক্টর ভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ আইসি গঠন করা হয়েছে। তার মানে কি সরকারের চাহিদা ভিত্তিক, তার মানে কি সরকার যেরকম চায় সেরকম প্রশিক্ষণ নিম্নরূপ ও শিল্প সংযোগ বলতে কি বোঝানো হয়েছে, যে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী ইন্ডাস্ট্রির সাথে তাল মিল দিয়ে প্রশিক্ষণ, এবার সরকারের চাহিদা অনুযায়ী ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কিভাবে প্রশিক্ষণ হবে এবং প্রশিক্ষণের মান কিভাবে উন্নয়ন করতে হবে তা কিন্তু ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল কি করে, তৈরি করে দেয়। তার মানে আপনারা যে প্রশিক্ষণ পদ্ধতিটা এই যে এখন আপনারা দেখতেছেন, যে আপনারা যেগুলো পড়তেছেন, এই পুরো কারিকুলামটা কিন্তু কে তৈরি করেছে, আইএসসি স্কিল কাউন্সিল, মানে আইএসসি তৈরি করেছে, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। এই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল মনে করেন আপনাদের সিএসটা তৈরি করেছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল কি তৈরি করেছে, আপনাদের সিএসটা তৈরি করেছে। এই সিএস থেকেই কিন্তু আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন। তাহলে এবার যদি বলে যে আইএসসি কি কাজ করে,
আইএসসি সরকারি চাহিদা এবং ইন্ডাস্ট্রির পরিকল্পনা বা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মান উন্নয়ন এবং কিভাবে একটি প্রশিক্ষণ হবে তা নিয়ন্ত্রণ করে। বলতে পারবো এটা? জি স্যার। সমস্যা আছে কারো এটা আইএসসি থেকে? স্যার ক্লিয়ার। আচ্ছা, এবার দেখি আইএসসিএস এর কাজ কি। আইএসসিএস এর কাজ কি? শিল্পকার দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের এসটিপি এর সংযোগে। আইএসসি হ্যাঁ, আইএসসিএস। আইএসসি এবং এই যে আইএসসিএস এইখানে এস এর আবার হ্যাঁ, মিনিংটা এটা কি স্পেলিংটা আমি বলে দেবো, আমি একটু পরে বলে দিচ্ছি আপনাকে। শিল্পকার দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের এসটিপি বলতে কি বোঝায় জানি আমরা? এসটিপি বলতে কি বুঝি? স্কিল ট্রেনিং প্রোভাইডার। ট্রেনিং দাতা প্রতিষ্ঠান। আচ্ছা, ফুল ফর্ম কি? স্কিল ট্রেনিং প্রোভাইডার। গুড। স্কিল ট্রেনিং প্রোভাইডার, তার মানে কি আমাদের যে প্রাইভেট প্রতিষ্ঠান আছে বা আমাদের যে সরকারি প্রতিষ্ঠানে যেগুলো আমাদের এই শর্ট কোর্স পরিচালিত হয় এগুলোকে আমরা ট্রেনিং ভাষায় কি বলবো? এসটিপি বলবো। যারা আমাদেরকে, মোট কথা হলো কি, যারা আমাদের স্কিল ট্রেনিং প্রোভাইড করে, স্কিল ট্রেনিং প্রোভাইডার। তার মানে কি শিল্পকার দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের এসটিপির সঙ্গে যোগাযোগ গড়ে তোলা। তার মানে কি আইএসসিএস এর কাজ কি? আপনার শিল্পকার দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী, তার মানে কি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী কি? এসটিপি। তার মানে আপনার ইন্ডাস্ট্রি এবং আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান পটুয়াখালী টিএসসি হতে পারে, বাগেরহাট টিএসসি হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি এবং বাগেরহাট টিএসসি বা পটুয়াখালী টিএসসির সঙ্গে যোগাযোগ কি করে? গড়ে তোলে। তাহলে আইএস এর কাজ কি? ইন্ডাস্ট্রি এবং যে প্রশিক্ষণ প্রদান করে, যে প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদান করে সেই প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রির সাথে কি করে? সংযোগ স্থাপন করে, যার মাধ্যমে কি হয়? ইন্ডাস্ট্রিতে কি কি কাজ শেখানো হয় সেই কাজগুলো কিন্তু ওই প্রতিষ্ঠানকে বলে, সেই প্রতিষ্ঠান কিন্তু আমাদেরকে ওইভাবে কি করে? প্রশিক্ষণ প্রদান করে। বুঝতে পেরেছি এটা? তারপরে শিল্প খাতে চাহিদা সম্পন্ন পেশা শনাক্ত করে সহায়তা করে। শিল্প খাতে অর্থাৎ আপনার ইন্ডাস্ট্রিতে কোন চাহিদা সম্পন্ন পেশা আপনার লাগবে, কোন চাহিদা সম্পন্ন কাজ তারা দেখতে চায় সেটা কিন্তু শনাক্ত করতে সহায়তা করে। যে মনে করেন ইন্ডাস্ট্রিতে চাই হলো আপনি কম্পিউটার অপারেশনে মনে করেন এমএস ওয়ার্ডের কাজ বা এক্সেলের কাজ ডাটা ভ্যালিডেশন দিয়ে করবেন, এটা হলো ইন্ডাস্ট্রি চায়, কিন্তু আপনি সেই ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু সেই ডাটা ভ্যালিডেশনটা করেছেন। তার মানে কি আপনার ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আপনার কিন্তু পেশাটা শনাক্ত করা হয়ে গেল, নিশ্চিত করা হয়ে গেল যে আপনার এটা চাই, আপনি এটা করেছেন। এই একটা বিষয়। শিল্প খাতের দক্ষতার চাহিদা বিষয়ে পূর্বাভাস প্রদান। তার মানে শিল্প খাতের দক্ষতার চাহিদা, ইন্ডাস্ট্রির যে দক্ষতার চাহিদাটা আছে এই বিষয়ে পূর্বাভাস দেওয়া। পূর্বাভাস বলতে বোঝাচ্ছে যে আগে থেকে আপনাকে এই বিষয় সম্পর্কে জানানো। তাহলে আপনাদের প্রশিক্ষণে সিএস সম্পর্কে কি অনেক আগে থেকে জানা দেওয়া হয়েছে না, যে আপনাদের এই এই কাজ শিখতে হবে, এই কাজে এরকম এরকম সময় লাগবে, এটা কি আপনাদের প্রশিক্ষণে অনেক আগে শিখিয়ে দেওয়া হয়েছে না? শুনছেন সবাই? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন আইএসসিএস এর কাজ কি? মান কোর্স স্বীকৃতি দলিল, মানে কি ক্যাডের ফুল ফর্ম কি জানেন? কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। ক্যাডের ফুল ফর্ম কি? কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এটা কখন লাগে? মনে করেন আপনার একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে শর্ট কোর্স পরিচালিত করতে চাচ্ছেন, মানে কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট, বিভিন্ন অকুপেশন আপনি এনএসডি আন্ডারে নিতে চাচ্ছেন। তো এই নেওয়ার আগে এনএসডিতে কি করতে হয়? একটা ডকুমেন্ট পাঠাতে হয়, ঠিক আছে? কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এই যে ডকুমেন্টটা আপনি পাঠাচ্ছেন এই ডকুমেন্টটাকেই বলে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, অর্থাৎ কোর্সের অনুমোদন নেওয়ার জন্য যে ডকুমেন্টটা আপনি এনএসডিতে সাবমিট করতেছেন এই ডকুমেন্টটাকেই বলে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। সবাই কি ক্লিয়ার এটা? ক্যাডের ফুল ফর্ম কি? কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনার আইএসসিএস এর কাজকে আমরা এটাকে কিন্তু বলেছে যে আইএসসিএস এর কাজ হলো মান উন্নয়ন করা, কোর্স স্বীকৃতি, অর্থাৎ আপনি কোন একটা কোর্স আপনি প্রতিষ্ঠানে করতে চাচ্ছেন সেই কোর্সের কিন্তু স্বীকৃতি দিচ্ছে এনএসডি, যে ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাপ্রুভ করলাম, আপনারা কম্পিউটার অপারেশনের অ্যাসেসমেন্ট নেন। তার মানে কি আপনার কোর্সের স্বীকৃতি দিচ্ছে, তার মানে কি ক্যাট আপনি কমপ্লিট করছেন। এবার শিক্ষাক্রম উন্নয়নে সহায়তা দান। তারপর মনে করেন আপনার যে প্রতিষ্ঠান আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে
প্রশিক্ষণের জন্য অনুমতি দিচ্ছে সেই প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন করা হবে, কিভাবে উন্নয়ন করা যায়, এই জন্য কিন্তু আপনাকে সহায়তা প্রদান করে। তাহলে আইএসসি কি করে? আইএসসি আপনার মান নির্ধারণ করে, আপনার প্রতিষ্ঠানকে কি করে? অনুমোদন দেয়, এবং কিভাবে অনুমোদন দেওয়ার পরে সেই শিক্ষাক্রম বা শিক্ষা কার্যক্রম কিভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে কিন্তু আপনাকে সুন্দর একটা ধারণা দেয়। বুঝতে পেরেছি? আইএসসি কি বুঝতে পেরেছি? জি স্যার। সমস্যা সমস্যা আছে কারো? না স্যার। স্যার আচ্ছা, এবার দেখি দক্ষতার উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করা। তার মানে কি দক্ষতা উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি করা। তার মানে কি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সবাই সঠিকভাবে অংশগ্রহণ করে দক্ষতা কি করতেছে? উন্নয়ন করতেছে। আমাদের জনবলকে দক্ষতা প্রদান করে তাদের কিন্তু উন্নত করতেছে। তাহলে এটা সরকারি প্রতিষ্ঠানে করতেছে, বেসরকারি প্রতিষ্ঠানে করতেছে। আইএসসির কিন্তু এই একটা কাজ, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নের অংশীদারিত্ব বৃদ্ধি করতেছে। তাহলে দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। এখানে খুব বাংলায় লেখা আছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট হলো কোর্সগুলির জন্য জাতীয়ভাবে স্বীকৃত স্পেসিফিকেশন। তার মানে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট হলো কোর্সগুলির জন্য জাতীয়ভাবে স্বীকৃত স্পেসিফিকেশন। এটি কোর্সের প্রয়োজনীয় তথ্য বর্ণনা করে। তার মানে কি কোর্স, কম্পিউটার অপারেশন কোন লেভেল 3 কি শেখাতে হবে, সম্পূর্ণ কিন্তু এই কোর্সের প্রয়োজনীয় তথ্য বর্ণনা করে। তবে এটি দক্ষতার প্রশিক্ষণ প্রদানকারীকে এসটিপি যোগ্যতা নিবন্ধনের জন্য কি নথি বা কাগজপত্র দরকার তা গাইড করে। এই দুটি অংশই থাকে। বুঝতে পেরেছেন? এর দুটি অংশ থাকে, এটা আমরা পরে পড়তেছি। আপনাকে এটুকু বুঝতে পেরেছেন যতটুকু আমি এত সময় ডিসক্রাইব করলাম, যে একটা কোর্স নেওয়ার জন্য যে নথিপত্রগুলো দরকার হয় একজন বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানে একটা কোর্স নিয়ে আসতে গেলে যেই নথি বা যে ডকুমেন্টগুলা বা যে স্পেসিফিকেশনগুলো দরকার হয় সেটি হলো কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। ক্লিয়ার? জি স্যার। বাকিরা কি ঘুমাচ্ছেন নাকি? কথা বলেন না কেন? জি স্যার, ঘুম আসছে স্যার। আচ্ছা, এবার খেয়াল করেন এর দুইটা অংশ থাকে। এক নম্বর অংশ হলো যোগ্যতার মান বা কি যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে তথ্য প্রদান করে। তার মানে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে কয় ধরনের অংশ থাকে? দুই ধরনের অংশ থাকে। এক ধরনের অংশের ভিতরে এইটা কিন্তু ভালো করে নোট রাখবেন, প্রতিটা বিষয় ভালো করে নোট রাখবেন। প্রথম অংশে কি থাকে? যোগ্যতার মান, মানে কোন ধরনের যোগ্যতা, মানে কোন মান, লেভেল 3 মান, কি যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে তথ্য প্রদান করে। ঠিক আছে? 2 নম্বর অংশে কি থাকে? কোর্স অ্যাক্রিডিটেশন এর স্বীকৃতির জন্য বিস্তারিত প্রোফর্ম টেমপ্লেট রয়েছে। তার মানে কি একটা কোর্স স্বীকৃতির জন্য যেই ধরনের পুরো বিস্তারিত মনে করেন দরকার, যে বিস্তারিত তথ্য দরকার, সেই তথ্যগুলোর একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা পূরণ করা লাগে। তার মানে একটা প্রতিষ্ঠানে অনুমোদন নেওয়ার জন্য কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট প্রয়োজন হয়। এই কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টের দুইটা অংশ থাকে, প্রথম অংশ হলো এটা, দ্বিতীয় অংশ হলো এটা। ক্লিয়ার সবার এটা? জি স্যার। আচ্ছা, আমরা এই পেজটা শেষ করব। আমরা এই পর্যন্ত শেষ করি। আচ্ছা, এই যতটুকু দেখালাম কারোর কোনো সমস্যা আছে? না স্যার। কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট পর্যন্ত আমরা দেখেছি, কারো কোনো সমস্যা আছে? না স্যার। কারো কোনো প্রশ্ন? লাস্টের প্রো টেম একটু আবার বলতেন যদি স্যার। প্রোফর্ম বলতে একটা ফর্ম বোঝায়। মনে করেন যে কোনো জায়গায় আপনি যদি মনে করেন আপনার একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিতে চাচ্ছেন, তাহলে কি আপনাকে একটা ওই মনে করেন সেই এনএসডিএ থেকে হোক বা বিটিভি থেকে হোক আপনাকে কি একটা ফর্ম দিবে না, বা একটা টেমপ্লেট দিবে না, যে আপনি এই ফর্মগুলো আমাকে পূরণ করে দেন, যে আপনার কোন জায়গায় করতে চাচ্ছেন, আপনার জায়গার মালিককে, আপনার কয়টা রুম আছে, কয়টা রুমে আপনি কোর্স নিতে চাচ্ছেন, কি কোর্স নিতে চাচ্ছেন, এরকম একটা ফর্ম আমাদেরকে দেয় না? যেরকম আমরা অ্যাসেটে ঢোকার সময় একটা ফর্ম আমরা পূরণ করেই তো ঢুকেছি। তো তার মানে যে কোনো জায়গায় ঢোকা হোক বা আমাদের অনুমোদন নেওয়া হোক, আমাদের কাছে তো একটা টেমপ্লেট বা একটা ফর্ম তো আমাদের কাছে দিবে।
ওই ফর্মটাই তো আমাদের পূরণ করে তাদেরকে সাবমিট করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই যে প্রোফর্ম বা টেমপ্লেট মানে কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর কোনো সমস্যা আছে এই পর্যন্ত?